হ্যালো ফ্রেন্ডস, আই এম রাহুল অ্যান্ড ইউ আর ওয়াচিং ট্রুথ অফ ফিজিক্স। আজকে আমি প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন এই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি জিনিসটা আসলে কি? সাপোজ আমি এখানটায় দাঁড়িয়ে আছি, এখানটা আমার কাছে একটা ঢিল আছে আমার হাতে, পাথরের টুকরো আছে আমার হাতে। তো আমি এইটাকে যে কোনো দিকে যদি আমি ঢিল মারি, জোরে করে যদি এটাকে যদি ছুড়ে দিই যে কোনো দিকে, সেই জিনিসটাকেই বলা হয় আসলে প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন। এই সেই পাথরের টুকরোটা যেই গতিপথ নিয়ে যাবে, যেই গতিপথ অতিক্রম করবে, সেই জিনিসটাকে বলা হয় দ্য মোশন অফ এ প্রজেক্টাইল। তো জিনিসটা কেমন তোমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে আমি সাপোজ এখানটা দাঁড়িয়ে আছি, এখান থেকে যদি আমি পাথরের টুকরোটাকে যদি থ্রো করি, তাহলে এটা এইরকম একটা পথ অতিক্রম করবে। তাহলে এইখান থেকে আমি সাপোজ এখান থেকে আমি একটা নির্দিষ্ট বেগ নিয়ে পাথরের টুকরোটাকে ছুড়লাম। সাপোজ এই বেগটা হচ্ছে আমাদের ইউ, স্মল ইউ, পাথরের টুকরোটার যেই বেগ নিয়ে আমি ছুড়লাম সেই বেগটা। এবার এখানটা আমরা যেহেতু আমি যে এই যে গতিপথটা হবে পাথরের টুকরোটার, এটা কি হবে? একটা 2D গতিপথ, অর্থাৎ দ্বিমাত্রিক একটা গতিপথ। তাহলে এখানটা আমরা দুটো অ্যাক্সিস নিয়ে যাচ্ছি, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। সাপোজ এইটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস আর এইটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এক্স। তাহলে স্বাভাবিকভাবে যদি এই ইউটা, এই বেগটা আছে যে, এটা যদি আমাদের এক্স অ্যাক্সিসের সাথে, সাপোজ আমাদের এই ইউটা এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করছে, তাহলে স্বাভাবিকভাবেই আমরা যদি রেজলিউশন অফ ভেক্টর সেই কনসেপ্টটা যদি কাজে লাগাই, তাহলে আমরা বলতে পারবো যে এই ইউ বেগটার যে অনুভূমিক উপাংশ আছে এক্স অক্ষের দিকে, সেই উপাংশটা হবে কি এই দিকে, সেটা হবে ইউ কস থিটা। আর যেটা উল্লম্ব উপাংশ হবে এই ইউ বেগটার, সেটা হবে স্বাভাবিকভাবে কি ইউ সাইন থিটা। তাহলে এইবার আমরা এই যে ইউ বেগটা আছে, এই বেগটাকে দুটা ভাগে ভাগ করে নিয়েছি, দুটো ভেক্টরে। একটা হচ্ছে ইউ কস থিটা, যেটা হচ্ছে আমাদের অনুভূমিক উপাংশ, আর একটা হচ্ছে উল্লম্ব উপাংশ ইউ সাইন থিটা। এইবার আমরা এই ইউ বেগটা নিয়ে আর কোনো কাজ করব না, এবার আমরা শুধুমাত্র ইউ কস থিটা আর ইউ সাইন থিটা এই দুটো বেগ নিয়েই ভাববো। তাহলে আসলে ব্যাপারটা কি হচ্ছে এখানটায়? প্রথমে এই পাথরের টুকরোটা উপরের দিকে উঠছে, তারপর আবার নিচের দিকে নামছে। তার মানে উল্লম্ব গতিটা কি হচ্ছে পাথরের টুকরোটার? এই পাথরের টুকরোটা এইভাবে উপরে উঠলো একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত, এই যে এই হাইটটা, সাপোজ এই হাইটটা হচ্ছে আমাদের, এই হাইটটা হচ্ছে আমাদের সাপোজ ক্যাপিটাল এইচ। তাহলে এইচ উচ্চতা পর্যন্ত উঠলো, তারপরে এইখানটায় কিছুক্ষণের জন্য স্থির হলো, তারপরে আবার নিচের দিকে নামা শুরু করে দিল, নিচের দিকে নেমে আবার এই পজিশনটায় এসে আবার নিচের দিকে নেমে স্থির হয়ে গেল এই পয়েন্টে। আর আমরা যদি অনুভূমিক গতিটার কথা চিন্তা করি, তাহলে এখানটা কি হলো? অনুভূমিকভাবে বস্তুটা এই দিকে মুভ করছে, ঠিক আছে? সিম্পলি এই বস্তুটা এই দিকে মুভ করে এই জায়গাটা পৌঁছালো। এই দুটার কম্বিনেশন হিসাবে আমরা এরকম একটা গতিপথ দেখব। এই উল্লম্ব গতির জন্য বস্তুটা উপর নিচে শুধু উঠানামা করছে, আর এই গতিটার জন্য, অনুভূমিক গতির জন্য, বস্তুটা দূরত্ব অতিক্রম করছে, অনুভূমিক দূরত্ব অতিক্রম করছে। এইভাবে বস্তুটা গতিপথ আমাদের এরকম হচ্ছে। তাহলে বস্তুটার গতিপথের বিভিন্ন পয়েন্টের কথা যদি আমরা চিন্তা করি, বিভিন্ন পয়েন্টে, সাপোজ এই পয়েন্টের কথা যদি চিন্তা করি, এইখানটায় কার্যকরী যে বল, যে ফোর্সটা আছে, সেটা কি? সেটা স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি যে অভিকর্ষ বল, অর্থাৎ এমজি, যেটা কাজ করছে একদম উল্লম্বভাবে নিচের দিকে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের এমজি। তাহলে নিচের দিকে আমাদের বল ক্রিয়া করছে। তাহলে আমরা স্বাভাবিকভাবে বলতে পারি যে এই বলটার লম্ব দিকে, অর্থাৎ এমজি, এই ফোর্সটা যে আছে এটা লম্ব দিকে, অর্থাৎ হরাইজন্টালি অনুভূমিক দিকে কোনো উপাংশ থাকবে না। কারণ আমরা জানি কোনো ভেক্টরের ভেক্টরের লম্ব দিকে তার কোনো উপাংশ থাকে না। তাহলে আমরা বলতে পারি যে এই বস্তুটার যে উল্লম্ব গতি আছে, সেইখানটায় আমাদের একটা বল কাজ করছে, সেটা হচ্ছে এমজি নিচের দিকে, তাই না? তার মানে এই বস্তুটা যখন উপর থেকে নিচে যাচ্ছে, নিচ থেকে যখন উপরে গেল এবং তারপরে যখন নিচে আসলো, সমস্ত জায়গাটায় আমাদের এমজি বলটা উপর থেকে নিচের দিকে কাজ করছে। তার মানে এখানটায় নিশ্চয়ই একটা ত্বরণ কাজ করছে, সেটা হচ্ছে জি। কিন্তু আমরা যদি অনুভূমিক গতির কথা চিন্তা করি, সেখানটায় কিন্তু আমাদের বলের কোনো উপাংশ নেই, কারণ এমজি বলের কোনো উপাংশ এই দিকে থাকবে না। তাহলে এই যে বেগটা আছে ইউ কস থিটা, স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এটা একটা কনস্ট্যান্ট বেগ,
অর্থাৎ বস্তুটা এই দিকের যে গতি হবে সেটা একটা কনস্ট্যান্ট ভেলোসিটি, কিন্তু নিচ থেকে যে উপরে যাচ্ছে উল্লম্ব গতি সেটা কিন্তু কনস্ট্যান্ট না, কারণ সেখানটা একটা ত্বরণ আছে, জি কাজ করছে। তাহলে এবার আমরা সহজভাবে এটা একটা ক্যালকুলেশন করব। আমরা উল্লম্ব গতির কথা যদি বিচার করি তাহলে আমরা বলতে পারি যে উল্লম্ব গতির ক্ষেত্রে dy বাই ডিটি, এইটার মানে কি? এইটার মানে আমরা জানি স্বাভাবিকভাবেই dy বাই ডিটি মানে কি, ওয়াইটা একটা সরণ, তার মানে এটা একটা বেগ, কিন্তু আমরা যেহেতু ওয়াই কোঅর্ডিনেটটা নিয়েছি তাহলে এইটা স্বাভাবিকভাবেই আমাদের বোঝাচ্ছে যে উল্লম্ব বেগটা সেইটা। তাহলে এইটা যদি আমরা ডবল ডেরিভেটিভ করি মানে d2 y বাই dt2 এইটা যদি লিখি এবং তার সামনে আমরা যদি একটা m দিয়ে গুণ করে দিই তাহলে এটা কি দাঁড়াবে? আচ্ছা এমটা বাদ দাও, এইখানটা যদি d2y বাই dt2 এইটা যদি থাকে তাহলে এটা কি রিপ্রেজেন্ট করে? আমরা জানি যে বেগের যদি ডেরিভেটিভ করা যায় তাহলে সেটা হয়ে যায় আমাদের ত্বরণ, তার মানে এই জিনিসটা আমাদের ত্বরণকে রিপ্রেজেন্ট করছে g, আর তার সামনে যদি আমরা একটা m দিয়ে গুণ করে দিই তাহলে এটা স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে mg এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে। এইবার যেহেতু এই যে বলটা আছে এটা নিচের দিকে কাজ করছে, সেই জন্য আমরা এর সামনে একটা মাইনাস সাইন দিব, একটা নেগেটিভ সাইন এর সামনে আমরা দিলাম। এটা হলো আমাদের 1 নম্বর ইকুয়েশন। এবার আমরা যদি অনুভূমিক গতির কথা চিন্তা করি তাহলে আমরা জানি যে অনুভূমিক দিকে বলের কোনো উপাংশ নেই, তার মানে এক্ষেত্রে ত্বরণও নেই, তার মানে এক্ষেত্রে m ইন্টু d2x বাই dt2 মানে হচ্ছে অনুভূমিক ত্বরণ, d2x বাই dt2 মানে অনুভূমিক ত্বরণ, তো এটা কি স্বাভাবিকভাবেই আমাদের 0 হবে। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইকুয়েশন। এইবার আমরা যদি এই যে 2 নম্বর ইকুয়েশন যেটা আছে এইটাকে যদি ইন্টিগ্রেশন করে দিই তাহলে আমরা কি পাবো? তাহলে এই এমটা তো এদিকে চলে গেলে 0 হয়ে যাবে, তার মানে এটা আসলে দাঁড়াবে d2x বাই dt2 ইকুয়াল টু 0। এবার এখান থেকে যদি আমরা এটাকে ইন্টিগ্রেট করে দিই তাহলে এটা হয়ে যাবে dx বাই dt, আর এই দিকে থাকবে আমাদের একটা কনস্ট্যান্ট c, সাপোজ এর c1। এবার আমরা এইখানটা আলোচনা করেছিলাম যে অনুভূমিক যে বেগটা আছে সেটা হচ্ছে u cos θ, তাহলে dx বাই dt এটা হচ্ছে আমাদের অনুভূমিক বেগ, এটাই আমাদের সমান সমান হবে u cos θ, তার মানে dx বাই dt ইকুয়াল টু u cos θ, এটা আমাদের বেরোলো। তার মানে এই জিনিসটাকে যদি আমরা আরেকবার যদি আমরা ইন্টিগ্রেট করি মানে dx বাই dt ইন্টু dt ইন্টিগ্রেশন ইকুয়াল টু u cos θ dt, এইটা যদি আমরা করি তাহলে আমরা কি পাবো? তাহলে স্বাভাবিকভাবেই এইটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এটা হয়ে যাবে আমাদের সিম্পলি x, আর এইটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এটা হয়ে যাবে ut cos θ, আর যেহেতু এটা একটা অনির্দিষ্ট সমাকল সেই জন্য আমাদের এখানটা একটা কনস্ট্যান্ট চলে আসবে, সাপোজ c2। তাহলে x ইকুয়াল টু ut cos θ প্লাস c2। আমরা জানি যে t ইকুয়াল টু 0, t ইকুয়াল টু যখন 0, সময় যখন 0 ছিল তখন আমাদের x অক্ষের দিকে কোনো সরণ হয়নি, প্রাথমিকভাবে আমাদের সরণ 0 ছিল, তার মানে x এইখানটা আমরা 0 বসিয়ে দেবো, তার মানে t ইকুয়াল টু 0-তে x এর জায়গায় আমরা 0 বসিয়ে দেবো, আর t এর জায়গায় আমরা 0 বসিয়ে দেবো, t ইকুয়াল টু 0। তাহলে ut cos θ এটাও আমাদের 0 হয়ে যাবে, প্লাস আমাদের পড়ে থাকবে c2, তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে c2 এর ভ্যালু হচ্ছে 0। তার মানে এই এক্সপ্রেশনটা আমাদের দাঁড়াবে x ইকুয়াল টু ut cos θ, এইটা হচ্ছে আমাদের 3 নম্বর ইকুয়েশন। তাহলে আমাদের 1 নম্বর যে সমীকরণ ছিল সেখানটা আমরা লিখেছিলাম m d2y বাই dt2 ইকুয়ালস টু মাইনাস mg। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এখানটা m ক্যান্সেল আউট হয়ে যাবে। এইবার এই এক্সপ্রেশনটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই একবার তাহলে আমরা পাবো কি dy বাই dt, আর এদিকে হয়ে যাবে ইন্টিগ্রেশন মাইনাস সামনে g dt প্লাস c, সাপোজ c3 এটা, তাহলে এটা আমাদের দাঁড়াবে মাইনাস gt প্লাস c3 dy বাই dt। t ইকুয়াল টু 0 সময়ে আমরা বলতে পারবো যে gt এই পার্টটা আমাদের 0 হয়ে যাবে, আর dy বাই dt এটা আমাদের t ইকুয়াল টু 0-তে কী ছিল? u sin θ, অর্থাৎ উল্লম্ব বেগের যে উল্লম্ব উপাংশ ছিল সেটা। তাহলে এটা হবে আমাদের u sin θ ইকুয়ালস টু c3। তাহলে আমাদের c3টার ভ্যালু বেরোলো u sin θ।
তাহলে এই ভ্যালুটাকে যদি আমরা এখানে পুট করে দিই তাহলে আমাদের দাঁড়াবে dy/dt ইকুয়ালস টু মাইনাস gt প্লাস ইউ সাইন থিটা। তাহলে এই এক্সপ্রেশনটার যদি আমরা একবার ইন্টিগ্রেশন করে দিই আরেকবার, তাহলে dy/dt এটা হয়ে যাবে আমাদের y, আর মাইনাস gt এটার আমাদের ইন্টিগ্রেশন করতে হবে মাইনাস gt dt, আর এটার আমাদের করতে হবে ইউ সাইন থিটা dt। তাহলে এইটার ইন্টিগ্রেশন আমাদের কী হবে, আমরা জানি ইন্টিগ্রেশনের ফর্মুলা যে x dx এর ইন্টিগ্রেশন যদি হয় তাহলে কী হয় x²/2। তাহলে এখানটা কী হয়ে যাবে আমাদের t²/2, সামনে একটা মাইনাস ছিল, তার মানে মাইনাস হাফ gt² প্লাস ইউ টি সাইন থিটা, প্লাস এর সাথে একটা আমাদের কনস্ট্যান্ট হবে প্লাস c4 সাপোজ। তাহলে অ্যাট t=0 সময়ে যদি আমরা এই জায়গাটা যদি পুট করে দিই t=0, তাহলে হাফ gt² এটা 0 হয়ে যাবে, ইউটি সাইন থিটা এটাও 0 হয়ে যাবে। আমাদের পড়ে থাকবে ডান পক্ষে শুধুমাত্র c4, আর এদিকে পড়ে থাকবে আমাদের y। কিন্তু আমরা জানি যে অ্যাট t=0 y আমাদের 0, কারণ কোনো সরণ হয়নি, উল্লম্ব সরণ হয়নি। তাহলে আমাদের বাম পক্ষে পড়ে থাকলো 0 আর ডান পক্ষে পড়ে থাকলো c4। তাহলে c4 এর ভ্যালু আমাদের 0। তাহলে c4 এর ভ্যালুটা আমরা আবার এই ইকুয়েশনে বসিয়ে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে এই ইকুয়েশনটা y = ut সাইন থিটা মাইনাস হাফ gt²। এটা হলো আমাদের ইকুয়েশন নাম্বার 4। তাহলে এই যে ইকুয়েশনটা আছে y = ut সাইন থিটা মাইনাস হাফ gt², এই ইকুয়েশনটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, এবং একটু আগে যে আমি করেছিলাম সেই ইকুয়েশনটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তার সাথে সাথে একটু আগে আমি একটা ক্যালকুলেশনে করেছিলাম যে এই ইকুয়েশনটা আসছিল dy/dt = ইউ সাইন থিটা মাইনাস gt। তো এই ইকুয়েশনটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এইবার আমি টাইম অফ ফ্লাইট এবং টাইম অফ অ্যাসেন্ট অর্থাৎ উত্থিতিকাল, মানে বস্তুটা এখান থেকে হায়েস্ট পজিশনে অর্থাৎ হায়েস্ট হাইটে পৌঁছাতে কতক্ষণ সময় লাগলো এবং বস্তুটা কতক্ষণ হাওয়াতে থাকলো অর্থাৎ কতক্ষণ ফ্লাইটের থাকলো, সেই সময়টা কতক্ষণ সেটা বের করে দেখাবো। তো প্রথমে করছি আমি টাইম অফ অ্যাসেন্ট। তাহলে টাইম অফ অ্যাসেন্ট অর্থাৎ ম্যাক্সিমাম হাইট পর্যন্ত পৌঁছাতে বস্তুটার কতক্ষণ সময় লাগলো। তো ম্যাক্সিমাম হাইটে যখন বস্তুটা পৌঁছাবে তখন আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছি যে তখন তার উল্লম্ব কোনো বেগ থাকবে না, কিছুক্ষণের জন্য বস্তুটা ওখানটা স্থির হয়ে যাবে। তার মানে উল্লম্ব বেগ dy/dt সেখানটায় 0 হয়ে যাবে, তার মানে এই পোর্শনটা আমাদের 0 হবে। আর ইউ সাইন থিটা এটা আমাদের এদিকে থাকবে, তার মানে এই পোর্শনটা 0 = ইউ সাইন থিটা মাইনাস আমাদের g ইন্টু টাইম অফ অ্যাসেন্ট টি এ দিয়ে আমি এটাকে লিখছি টি এ। তাহলে এখান থেকে টি এ আমাদের কী বেরোবে, টি এ টাইম অফ অ্যাসেন্ট = ইউ সাইন থিটা/g। এইবার আমরা দেখব টাইম অফ ফ্লাইট। তাহলে বস্তুটা এই গতিপথ অতিক্রম করে যখন আবার এইখানটায় চলে আসবে তখন আমাদের উল্লম্ব সরণ কী হবে। উল্লম্ব সরণ অর্থাৎ বস্তুটা এখান থেকে উপরে উঠলো আবার নিচে এসে এখানটা স্থির হলো, তার মানে উল্লম্ব সরণ আমাদের 0, তার মানে y আসলে 0। এই ইকুয়েশনটা থেকে তখন আমরা দেখব y = 0। তাহলে y = আমরা 0 পুট করে দেবো, আর টি এর জায়গাগুলোতে আমরা টাইম অফ ফ্লাইট বা TF দিয়ে লিখবো। তাহলে কী হবে আমাদের 0 = ইউ TF সাইন থিটা মাইনাস হাফ GTF²। তো এখান থেকে ক্যালকুলেশন করলে তোমাদের TF এর ভ্যালু আসবে TF = 2u সাইন থিটা/g। এইটা হবে টাইম অফ ফ্লাইট, এটার ইকুয়েশন। তাহলে এটা স্বাভাবিকভাবে বুঝে যাচ্ছে যে টাইম অফ ফ্লাইট হচ্ছে আমাদের টাইম অফ অ্যাসেন্টের দ্বিগুণ। তার মানে বস্তুটা নিচ থেকে ম্যাক্সিমাম হাইটে পৌঁছাতে যেটুকু সময় লাগবে, ম্যাক্সিমাম হাইট থেকে বস্তুটা আবার নিচে আসতেও ঠিক একই সময়ই লাগবে। এবার আমরা দেখব ম্যাক্সিমাম হাইটটা কী হবে। আমরা একটা সূত্র এখানটা ইউজ করবো, সেটা হচ্ছে v² = u² - 2as। এই যে সূত্রটা আছে, তো এই সূত্রটা থেকে আমরা বলতে পারি যে v² অর্থাৎ ম্যাক্সিমাম হাইট যে h যখন আসবে ম্যাক্সিমাম হাইটে, তখন আমাদের ভিটা কী হবে, অন্তিম বেগ কী হবে, 0 হবে। তার মানে এক্ষেত্রে v² 0 = u²
মানে আমাদের ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, যেহেতু আমরা উল্লম্ব বেগটা নিয়ে আলোচনা করছি, তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু এ এখানটায় কি, এখানটায় জি, সিম্পলি জি, তাহলে 2g ইন্টু এইচ, ক্যাপিটাল এইচ, দ্য ম্যাক্সিমাম হাইট। সো ফ্রম হিয়ার ইফ উই ক্যালকুলেট, আমাদের হাইট বেরাবে, এইচ বেরাবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তো এই জিনিসটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে ম্যাক্সিমাম হাইট এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এবার আমরা দেখব যে আমাদের হরাইজন্টাল যে রেঞ্জ আছে, অর্থাৎ কত দূর পর্যন্ত বস্তুটা গেল, সেইটা আমাদের কি হবে, সেটার ইকুয়েশন আমাদের কী হবে। তাহলে আমাদের রেঞ্জ আর আমাদের হবে এস ইকুয়াল টু ভিটি, সিম্পলি এস ইকুয়াল টু ভিটি এই ফর্মুলাটা দিয়ে, কারণ আমাদের অনুভূমিক বেগ একটা কনস্ট্যান্ট, সেটা হচ্ছে ইউ কস থিটা। তাহলে ইউ কস থিটা ইন্টু টি মানে টাইম অফ ফ্লাইট, কতক্ষণ ধরে বস্তুটা গেল। তাহলে ইউ কস থিটা ইন্টু টি মানে টাইম অফ ফ্লাইট, টি এফ। আর একটু আগে আমরা বের করেছিলাম যে টি এফ এর ভ্যালু কী হয়, 2u সাইন থিটা বাই জি। তো এখান থেকে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে এখানটা বোঝা যাচ্ছে যে এটা ইউ স্কোয়ার আসবে আর 2 সাইন থিটা কস থিটা, আর আমরা জানি 2 সাইন থিটা কস থিটার ফর্মুলা কী হয়, সাইন 2 থিটা। তাহলে এখান থেকে আসবে আমাদের ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এইটা হচ্ছে আমাদের রেঞ্জ, এটা হচ্ছে আমাদের রেঞ্জ আর এর ফর্মুলা। তো এই যে ফর্মুলাগুলো আমি লিখলাম, যে রেঞ্জের ফর্মুলা, ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা, টাইম অফ অ্যাসেন্ট, টাইম অফ ডিসেন্ট, এই সবগুলো ফর্মুলা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তার সাথে সাথে এই যে ইকুয়েশনগুলো আমি বললাম, সেই ইকুয়েশনগুলোও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ম্যাথামেটিক্যাল যখন প্রবলেমস দেবে তখন এই ইকুয়েশনগুলো তোমাদের কাজে লাগবে। এই ভিডিওটিকে ভালো লাগলে লাইক করে দিবা এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিবা পরবর্তী যে ভিডিওসগুলি হবে তার নোটিফিকেশনস পাওয়ার জন্য। তো তোমরা সবাই খুব ভালো থাকবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।